হ্যালো সবাইকে। আজকে আমরা কথা বলবো রিসেন্ট মুক্তি পাওয়া মুভি 'রোহিত' নিয়ে। তো 'রোহিত' নিয়ে কথা বলার আগে আমি একটু এটার ট্রেলার নিয়ে কথা বলি। আমার একটা ফ্রেন্ড অলমোস্ট এটা নিয়ে হয়তো কথা বলছে ২-১ লাইন। তো 'রোহিতের' ট্রেলারটা যখন আসে আ তখন আমার কাছে কোথাও গিয়ে মনে হয়েছিল যে এটা 'হাওয়া' থেকেও অনেক রিচ একটা মুভি হবে ক্যানভাসের দিক থেকে। আমার কাছে তখন গিয়ে মনে হইছে। এবং আমি যখন এটা হয় আ সুমন ভাইয়ের সাথে এবং সুমন ভাইয়ের টিমের সাথে আমি সোশ্যাল মিডিয়ায় ছোটখাটো ভাবে আমার একটা লিঙ্ক আছে। এখানে যদিও আমি আমার আইডেন্টিটি বলতেছি না। তো আমি তখন ওইটা দেখার পরে আমি সুমন ভাইকে বললাম যে, "সুমন ভাই, আমার কাছে মনে হচ্ছে যে এটা অসম্ভব রিচ কিছু হইতে যাইতেছে এবং এখানের মধ্যে অনেক মেটামরফিক কিছু জিনিস প্রেজেন্স থাকবে আমার কাছে মনে হয়। আপনার মতো যদি ৫ টা ডিরেক্টর যদি থাকতো, তাহলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিটা একটু মনে হয় ডিফারেন্ট হইতো এবং আ এটা একটা ভালো স্টোরেজ পেত।" আমার সাথে তখন উনি ইনবক্সের মধ্যে কথা হচ্ছে। তখন আমি ওনাকে রিকোয়েস্ট করি যে, "ভাই, এটার পরে আপনি এই মুভিটা করেন।" এটা একটা আমি যে মুভিটা রিকমেন্ড করছিলাম, সেটা একটা বিখ্যাত নোবেল, ইন্টারন্যাশনাল একটা বিখ্যাত নোবেল। আপনি এটা যদি করেন তাহলে মনে হয় এটা কেউ যদি পুল করতে পারে সেটা আ আপনি পারবেন। বাংলাদেশের মধ্যে আমি যেটা মনে করি আপনি সেটা করার মতো ক্যাপাবিলিটি রাখেন। আপনি এটা করবেন। এবং আমি এটাও বলছিলাম যে আ এটা ক্র্যাবিং থেকেই বলে ফেলছি যে, "আপনি যদি এটা করেন আমি ওই ক্যারেক্টারটা পারফর্ম করব।" যদিও আমি কখনো প্রফেশনাল কোনো আর্টিস্ট না, কখনো ওরকম পারফর্ম করি নাই। তো তখন উনি বলছে, "হ্যাঁ, এটা আমার প্ল্যানে আছে। আমি এটা করব। এই গল্পটা নিয়েই কাজ করব।" উনি তো আসলে অ্যাকচুয়ালি যেটা করে এই কথাটাতে কেন আসছি? উনি আসলে যেকোনো গল্পটাকে যখন পিক করে, তখন এটা উনার আশেপাশের একটা গল্প নেয়। তো মেজর রহমান সুমন যেটা, আমরা উনার নাটকগুলা দেখছি, 'লাস্ট হাওয়া' দেখছি। আমি যদিও এখনো হাওয়ার এই চ্যানেলে আমি হাওয়াকে নিয়ে খুব বেশি কথা বলি নাই বা বলিই নাই। আমার একটা প্ল্যান আছে আমি ডিফারেন্ট ভাবে বলব। তো উনি যেটা করে সাধারণত উনার আশেপাশের বিভিন্ন জিনিসগুলোকে প্রপস গুলোকে উনি তোলে। সেটার মধ্যে বিভিন্ন ধরনের রূপক, বিভিন্ন ধরনের কালচার, সংস্কৃতি, লাইফস্টাইল সেগুলোকে সবকিছুকে উনি সিং করে এবং সেখানের মধ্যে একটা মাইথোলজিক্যাল কিছু সিগনেচার টাচ থাকে। একই সাথে উনি যেহেতু আর্টিস্ট, উনার কল্পনায় যে জিনিসগুলা থাকে সেগুলা উনি ক্যানভাসের মধ্যে তুলে ধরে। সেখানের মধ্যে কিছু অ্যাবস্ট্রাক্ট ফর্মও থাকে। তো উনার এই গল্পটা আমি এর পরবর্তীতে কোথাও আমি দেখতে পাইছিলাম যে কোন একটা রিলস এর মধ্যে আমি দেখছিলাম যে উনার মা প্রায় সময় উনাকে এটার বেসিক যে গল্পটা সেটা ওনাদেরকে বলতো এবং উনি সেটা শুনতেন এবং সেটা শুনে উনি ওনার মাকে কয়ের করতেন এবং এই সাধু ক্যারেক্টারটা ওনার কলেজ পর্যন্ত বিলং করছে এবং এরপরে উনি মারা গেছে। এটা গেছে একটা জিনিস। এর পরবর্তীতে ঢাকা গেছিলাম আমার বসের সাথে দেখা করার জন্য, আমার স্যারের সাথে দেখা করার জন্য কোনো একটা পারপাসে। তখন আমি চিন্তা করছি যে আমার কাজটা শেষ হয়ে যায় approximately 1 or 2 আওয়ার্স এর মধ্যে। দেন আমি চিন্তা করছি যে তাড়াতাড়ি না গিয়ে আমি মুভিটা দেখি। আর উনার প্রতি সুমন ভাইয়ের প্রতি আমার একটা আলাদা ফ্যাসিনেশন আছে। আমি উনাকে খুব অ্যাডমায়ার করি। তো আমি মুভিটা দেখি। দেখার পরে আমার কাছে আমি আসলে যতটুকু আমার এক্সপেকটেশন ছিল তার থেকে আমি অনেক, অনেক বেশি কিছু পাইছি। এটা আসলে বলে বোঝানো যাবে না এটা কি জাতীয় একটা মুভি আমার কাছে মনে হইছে। এটা আমার একটা সেরা মুভিদের তালিকায় রোহিতটা একটা জায়গা করে নিছে। তো যেখানে ছিলাম সেখানে হচ্ছে যে উনি যেটা করছে সেটা হচ্ছে যে উনি আরেকটা জায়গার মধ্যে একটা কথা বলছে যে উনি আসলে কোন মুভিকে কমার্শিয়াল মুভি বানাইতে চায় না। আমার কাছে এই থটটা ভাল লাগছে। উনি কোন ওয়েতে বলছে? বলছে যে আমি হাওয়াটাকেও কমার্শিয়াল ওয়েতে মুভি বানাই নাই। আ কিন্তু সেটা কমার্শিয়ালি সাকসেসফুল হয়ে গেছে। আমি আর্টকে আর্টে রাখতে চাই। উনি নিজে আর্টিস্ট হয়তো এটার কারণে এটার প্রতি একটা প্রগাঢ় উনার বিশ্বাস আছে। উনি এরপরে এটা যে ব্যাখ্যাটা দিছে সেটা হচ্ছে যে তুমি যখন একটা জিনিসকে আর্ট ফর্ম এ রাখবা, সেই জিনিসটা শুধু সেই টাইমটার জন্য না। আমার এই জিনিসটা খুব ভাল লাগছে। যে এই টাইমের জন্য সেটা বিলং করবে না। কারণ একটা কমার্শিয়াল মুভি একটা আলাদা একটা ট্যানর আছে, একটা ট্রানজিশন আছে। ওই ট্রানজিশন পর্যন্তই সাকসেসফুল হয়, বাণিজ্যিকভাবে ইয়ে হয়। এরপরে মানুষ হয়তো চর্চা করে। এটা 5% 10% এর মধ্যে। কিন্তু আর্টটা হচ্ছে যে যত ওল্ড হয় তত সেটা শেপ নিতে থাকে। সেটা নিয়ে বাইরে চর্চা হয়। শুধু যে লোকাল সারাউন্ডিং এর মধ্যে চর্চা হয় না। যখন আমরা এক্সাম্পল দেব বাংলাদেশের মধ্যে কি মুভি হয়? আমরা হয়তো আগে বলতাম যে এটা হয় দূরে বলতাম বা এরকম।
কিন্তু এরকম যে যেমন ইরানের মধ্যে আপনার বলার মতো ১০ টা ছবি পাবেন। ইন্ডিয়ার মধ্যে আপনি ৫ টা মুভি পাবেন। হলিউডের মধ্যে তো অসম্ভব ভালো মুভি হয়, ফ্রান্সের মধ্যে ভালো মুভি হয়। তো এই যে ইভেন সরি আর্জেন্টিনার মধ্যেও ভালো কিছু মুভি হয়। আমাকে কাজী সামি হাসান নামে একটা লোক আছে, আমার একটা বড় ভাই। আ উনি আমাকে কিছু সাজেস্ট করছিল। আমি দেন আর্জেন্টিন কিছু মুভি দেখি। ওগুলো আমার কাছে খুব ভালো লাগছিল। আচ্ছা, সেদিকে না যাই। তো সেটা হচ্ছে যে তখন উনি বলছিল যে আর্টটা একটা শেপ নেয়। সেটা হচ্ছে যে কি পরবর্তীতে এটা চর্চাটা হইতে থাকে। এবং এই আর্টটা যখন আর্টে কোন জিনিসকে যখন ফর্ম করতে পারবা, সেটা থাকে লাইফ টাইম থাকে। এট লিস্ট সংস্কৃতি যতদিন থাকবে ততদিন এটা নিয়ে নাড়াচাড়া হবে। কারণ এই জিনিসটা উনি বলছে যে আমি মুভি বা আমার টিম, উনি ঠিক স্পেসিফাইড করছে জিনিসটা আমি এবং আমার টিম আমরা মুভি বানাই অন্য কারো জন্য না, আমাদের জন্য মুভিটা বানাই। আমার কাছে এই জিনিসটা খুব ভাল লাগছিল। এটার জন্য ভালো লাগছে যে বলছে যে আমি আমাদের জন্য মুভি বানাই, এটার জন্য হাওয়াটা মানুষ দেখে ফেলছে এবং হাওয়াটা মানুষের কাছে ভালো লাগছে। কারণ আমরা আমাদের কাছে আমাদের ভালো লাগবে, আমার এই গানটা ভালো লাগে, এটার জন্য আমি এই গানটাকে অ্যাটাচ করছি, আমার এই জিনিসটা ভালো লাগে। তাহলে কিছু মানুষ তো আছে যে যাদের এরকম রুচিবোধ আছে, তো উনি ওনাকে ওন করে জিনিসটা বানায়। আসলে যে কোনো শিল্পটা হওয়া উচিত এরকম। আর প্রত্যেকটা সিনেমা বা প্রত্যেকটা এরকম ক্রিয়েটিভ ওয়ার্কই আছে যে প্রত্যেকের কাছে একটা একটা জোন নিয়ে সেটাই করে। সেক্ষেত্রে সুমন ভাই এই যে মুভিটা মেক করছে, এইটা হইতে পারে যে সবাই বলতে পারে যে এটাও তো একটা ওনার উনি ওনার জিনিসকে ফোকাস করার জন্য। মোটেই না, মোটেই না। এই জিনিসটা হচ্ছে যে একটা জিনিস প্রপারলি ওন করা আর আমার মধ্যে একটা বি- মানে দ্বৈত একটা চিন্তা থেকে আমি ওন করার মধ্যে একটা পার্থক্য আছে। সেটা কিরকম? সেটা হচ্ছে যে হ্যাঁ একটু টুকটাক মানুষ দেখলো সমস্যাটা কি, কিন্তু আমি শুধু আমার ক্যানভাস। এটা হচ্ছে যে উনি একটা অ্যাডভান্টেজ পায়, এটা সঠিক। সেটা হচ্ছে যে উনি আর্টিস্ট হওয়ার কারণে উনার প্রত্যেকটা জিনিসের মধ্যে উনার, কারণ আর্টিস্টরা অনেক কল্পনাপ্রসূত অনেক চিন্তা করতে পারে। তো উনি সেগুলোকে ফ্রেমিং আনতে পারে। আর যেহেতু কল্পনা করতে পারে সেখানের মধ্যে মেটাফোর আসবে, সেখানের মধ্যে অনেক অ্যাবস্ট্রাক্ট জিনিস আসবে, সেখানের মধ্যে অনেক কালচার আসবে, সেখানের মধ্যে অনেক নস্টালজিক সিগনেচার আসবে, সেখানের মধ্যে উনার বিভিন্ন ধরনের ভালো লাগার যেসব জিনিসগুলো আছে সেসব জিনিসগুলো উনি টেনে টেনে এনে ঢোকাইতে পারে। এবং প্রত্যেকটা ফ্রেম সেটাই কিন্তু বলে। আপনি কিন্তু মুভিগুলো একেকটা ফ্রেম, ওনার ফ্রেমগুলো হাওয়ার মধ্যে আমরা সেটা দেখছি। বাট আমার মধ্যে একটা লিটল বিট হলেও একটা চিল ছিল। বাট এখানের মধ্যে সেই জিনিসটা হচ্ছে যে পুরো আত্ম উপলব্ধির একটা বিষয়। তো সুমন ভাই যেটা করছে যে সেটা হচ্ছে যে উনি শুরুটাই করছে হচ্ছে যে একটা লালনের গান দিয়ে। আমার লিরিক্সটা মনে নাই। একটা লালন শ্লোক দিয়ে। আপনি যদি এই গানটা যদি ১ম ৪ লাইন ৫ লাইন যদি ধরেন, আপনি দেখবেন যে সেখানেই আছে যে তুমি অন্ধ মোহের দিকে যাইও না। তাহলে তুমি প্রাণে বাঁচবা না। এটা সাময়িক। ঠিক আছে? এর পরবর্তীতে আমি এই গল্পটা হচ্ছে যে সাধু নামের একটা ক্যারেক্টারকে এখানের মধ্যে সাধু নামের একটা ক্যারেক্টারকে দিয়ে শুরু হয় যার একটা মালিক থাকে। এখানে এই মালিকটাকে উনি কিন্তু একটা সিম্বলিক আ গড হিসেবে দেখাইছে। যাকে সে প্লিজড করে এবং সে তাকে একটা গিফট করে। গিফটটা হচ্ছে সে যে এখানে আ পাগলের চরিত্রে তার ওয়াইফের চরিত্রে অভিনয় করে। আবার এই জায়গাটাকেই আমার আদম হাওয়ার মতো করেও দেখাইছে। আচ্ছা, আরো বিভিন্ন আছে। উনার বিভিন্ন ধরনের চিন্তাভাবনা থেকে উনি সেগুলা পড়ছে। উনার এক ধরনের ইয়ে থেকে উনি প্রত্যেকটা ফ্রেমের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস আমি আমার মতো করে বুঝছি এবং এটার বুঝের পরিধিটা প্রতিনিয়ত আমার কাছে মনে হচ্ছে যে বাড়বে এবং প্রত্যেকের আলাদা, আলাদা ভাবে বাড়বে। যারা মুভি অ্যাকচুয়ালি পছন্দ করে তাদের কাছে। এটা সবার জন্য মুভি না। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা দেখি যে কি সে আসে। তো সেটা আ ইনহার তার এক ধরনের এক্সপেকটেশন নিয়ে শুরু করে। বাট সামহাও গিয়ে সেটা ফল করে। ফল করার পরে সে এই জিনিসটা টলারেট করতে পারে না। দেন হচ্ছে যে আবার ওই মেয়েটা তাকে কনভিন্স করার জন্য দেখা গেছে যে এক ধরনের একটা আ তালকে এখানে সিম্বল করা হয়েছে। একটা পিঠা সে ইয়ে করে। সেখানের মধ্যে ২ টা বিষয় আছে। একটা হচ্ছে যে এখানের মধ্যে তার প্রতি ইনটেন্স, আরেকটা হচ্ছে যে এখানের মধ্যে তাকে একটা জিনিসের মধ্যে তার একটা ফ্যাসিনেশন জাগায় রাখার মতো। সেটা হচ্ছে যে এই পিঠাটা। আর তালটাকে মানুষ এখানের মধ্যে অনেকেই গন্ধম ফল হিসেবে ধরছে। আমার কাছে সেটা মনে হয়নি। আচ্ছা যাই হোক, আমার কাছে সেটা মনে হয়েছে। এবার তার একটা টেক কেয়ার এর জায়গা আছে যে ছাগলটা।
ঠিক আছে? তো এই ছাগলটা আমার কাছে কোথাও গিয়ে মনে হয়েছে গন্ধব ফল। তো সেখানের মধ্যে এদের যখন সমাজ যখন তাদেরকে নিয়ে তার ওয়াইফকে নিয়ে কথা বলে বা সোসাইটি বলতে মানুষজন যখন খ্যাপায় বা তার কাছে এটা একটু সে নিতে পারে না। এট দ্য সেম টাইম হচ্ছে যে সে দেখা গেছে যে কখনো, কখনো হার্শ হয়। তো সেক্ষেত্রে এই মেয়েটার আবার কোনো নাম থাকে না। এই যে তার ওয়াইফ হয়ে আসে, তার কোনো নাম থাকে না। এখানের মধ্যে এই মেয়েটার যখন ইন্ট্রো ঘটে সিনেমাটার মধ্যে, তখন যখন ইন্ট্রো ঘটে দেখা গেছে যে একটা আমাদের হিন্দুদের একটা পূজার একটা সিন দিয়ে ইন্ট্রো করে। এই জিনিসটাও আমার একটা সুমন ভাই খুব ভালো লাগছে যে সুমন ভাই কোথাও গিয়ে এই জিনিসটাকে যে আনছে শুধু যে এখানে একটা মায়া বা মহামায়া বা একটা যে দেবীর যে একটা রূপকে উনি ইয়ে করছে সেটা না। আসলে একটা গ্রামের একটা যে জিনিস, তারপর উনি যে এই কালচারটাকে বিলং করে সেটাও উনি এখানের মধ্যে আহ, দেখাইতে চেষ্টা করছে। একই সাথে উনি এখানের মধ্যে খুব অ্যাবস্ট্রাক্ট ওয়েতে এটা দেখাইছে যে এই মেয়েটা হচ্ছে যে এটার একটা সিগনেচার। সে একটা স্বাধীন চেতা, সে তার কোনো ফর্ম নাই। ঠিক আছে? সে এরকম আমি অ্যাকচুয়ালি আমি জিনিসটা বুঝতে পারছি যে তার সে নাম সে বলতে এখানে নারী। সে বুঝাইতে যে তুমি তাকে কখনো এই জায়গার মধ্যে রাখো না। একটা সে বিন্দুর মধ্যে থাকবে না। একটা কেন্দ্রে সরি একটা কেন্দ্রে সে বিন্দুর মধ্যে সে থাকবে না। ঠিক আছে? তার পরিধিটা অনেক ব্যাপ্ত। এবং এটার আপনি ডেফিনিশনটা আরো ভালোভাবে পাবেন যে নেচার তাকে গর্ভবতী করে কিন্তু। তার যে বাচ্চাটা সেটা কিন্তু নেচার। ঠিক আছে? এখানে নেচারটা হইছে অ্যাকচুয়াল নেচার এবং তাল গাছটা। আমার কাছে কোথাও গিয়ে মনে হইছে তাল গাছটা হচ্ছে যে নেচার। ঠিক আছে? তো আমি এত ব্রিফে যাব না। এর পরবর্তীতে যখন এই হাঁস মুভমেন্ট গুলো বিভিন্ন সময় তার বিভিন্ন ধরনের ইয়ে হয়। ও একটা সিনের কথা আমি বলবো সেটা হচ্ছে যে গ্রামের মধ্যে যখন ঝগড়া লাগে তখন যে সিন গুলো হয় আমরা সাধারণত বিভিন্ন আমি বেশিরভাগ ছবিতে ইভেন বাইরের ছবিতেও আমি দেখছি যে আমরা ক্যামেরা টু ক্যামেরা হেড টু হেড নেয়। বাট এখানের মধ্যে অ্যাকচুয়ালি ঝগড়াগুলোর মধ্যে গ্রামের ঝগড়াগুলোর মধ্যে আমাদের সাথে আমাদের বাড়িতেও দেখা গেছে যে পাশের একটা ফ্যামিলির সাথে যখন ঝগড়া তখন এটাতে আসলে কেউ কাউকে কনসার্ন করে না। আমরা সবাই সবারটা দিতে চেষ্টা করি ঝগড়া। এই জিনিসটা অসম্ভব ভালো লাগছে। তো এরকম বিষয়গুলো থেকে যখন একটা হাঁস ইয়ে হয় সে যখন চলে যায় তখন চলে যাওয়ার পরে আবার তার মধ্যে একটা ইন্টারেস্টও আসে। আবার তার রেখে যাওয়া যে জিনিসটা সেটা তার একটা টেক কেয়ার মানে তুষির। ঠিক আছে? সাথে হচ্ছে ওয়াইফ তার নাম যে থাকে না? তার ওয়াইফের যে দেখে যাওয়া তার খুব ওন করা একটা জিনিস, তার খুব আ পছন্দের একটা জিনিস যাকে সে টেক কেয়ার এর জন্য সাধুর কাছে রাখে। বাট সে যখন তার এই ছাগলটা যখন বাচ্চা প্রসব করতে যায় যে তখন সে মারা যায়। এখানে আবার আরেকটা জিনিস উনি বুঝাইতে চাইছে যে পৃথিবীতে কোনো জিনিসই খুব সহজে আসে না। প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালু আছে। এখানে যখন সেটা যখন বার্থ করে তখন দেখা যায় যে সে আবার সাধু আবার সেটাকে ওয়েস্ট করবে না। সে সেটাকে আবার সে খাবে এবং সে সেটাকে রাক্ষসের মতো করে খায়। এখানের মধ্যে এক ধরনের পাপবোধ ক্রিয়েট হয়। এক ধরনের মারাত্মক একটা সিন আসে। যেই কাজটা হচ্ছে যে আ সেটা হচ্ছে যে সে নেচারের এগেইনস্ট এ করছে। এরপরে নেচার কি করে? নেচার তার রূপ নিয়ে যখন তার মধ্যে এই জিনিসটা সে যখন সে চিন্তা করে যে তার মধ্যে এক ধরনের গিলনেস বা ইয়ে যখন আসে, সে যখন তার বমি হইতে থাকে, আসলে তার ডাইজেস্ট হয় না। যে পাপ এরকম এক্সট্রিম পাপ যেটাতে ডাইজেস্ট হইতে থাকে না। কারণ এখানে আরেকজনের মায়া আছে। তো তখন যখন তার ডাইজেস্ট হচ্ছিল না, তার বমি হয় এবং সে যখন পড়ে তখন তালগুলো অনবরত পড়তে থাকে। এই তালগুলা কি পড়তেছে? একটা ইন্টেন্স। আর তাল গাছটা কি? একটা প্রকৃতি। তারপরে হচ্ছে যে তার উপর যখন সেটা পড়ে, এটা আমার মতো করে আমি বলতেছি, সরি। এটা অনেকের সাথে মিলবে না। তো তখন তার উপর যখন পড়ে, তখন সেখানে হচ্ছে যে গিল্টফুলনেস থেকে সে মুক্তি পাচ্ছে। এরকম একটা জায়গায়। তার মানে কি? দ্যাট ইজ রোহিত, ইফ আই এম নট রং। অন্ধকারকে টানে নেয় আলো। তারা ব্লেসড, তারা ব্লেসড অন। এটা হচ্ছে রোহিত। আর যে হ্যালুসিনেশন সবশেষে একটা সমান্তরাল একটা হাত আসে। এই হ্যালুসিনেশনের মধ্যে যখন যখন ইয়ের দিকে ইয়ে করে তখন তাকে বোঝানো হচ্ছে যে তোমার পাপ মুক্তি হয়েছে, এবার তোমার পরিশুদ্ধতার যাত্রা।
এরকম একটা গল্প যেটা মানে যেটা শুরুটা হয় হচ্ছে যে আহ, তার সুমন ভাইয়ের মস্তিষ্কের মধ্যে এটা তার পরিচিত কোনো একটা গল্প দিয়ে, যেটা তার মা বলছে বা তার সারাউন্ডিং এ, সেখানের মধ্যে গ্রামের সহজ সরল জীবন, তার মধ্যে উনি ওনার উপলব্ধি, ওনার আর্ট ফর্ম, ওনার বিভিন্ন রূপান্তর, বিভিন্ন জায়গার উনি রেফারেন্স ইউজ করে উনি এরকম একটা ক্যানভাস তৈরি করছে। এটা বারবার দেখার মতো, এবং এটা আমাদের সিনেমাকে, বাংলাদেশের সিনেমাকে, এটা আমার একটা ফেভারিট সিনেমার মধ্যে এটা ঢুকে গেছে। আহ আমি বলবো যে আমার ৮-১০টা ছবির মধ্যে এটা খুব ভালো জায়গায় র‍্যাংক করে নিয়েছে। তো আমি সেটা বলার আগে আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের একটা সিনেমাকে সে খুব রিচ একটা জায়গায় নিয়ে গেছে। এটা নিয়ে খুব কথা হবে সামনে। স্পেশালি বাইরের কথাগুলো আমরা শুনবো, কিন্তু উপমহাদেশের কথা হবে এই রোজ সিনেমাটাকে নিয়ে। এবং সবচেয়ে বড় ক্ষতিটা কিন্তু সুমন ভাই নিজের করছে। আমি বলবো যে এই সিনেমাটা উনি ওনার এরকম স্ট্যান্ডার্ড স্থাপন করছে। আমি জানি না যে উনি ওনার থার্ড কাজটা কি আনবে। আমি যেটা রিকোয়েস্ট করছি সেটা আনবে কিনা জানি না। ইভেন উনি তো আমাকে এখানে ট্রেস করতে পারবে না আমি কে। তো আমি জানি না যে উনি ওটা, বাট উনি ওনাকে বিট করা কঠিন হয়ে যাবে। কারণ এই সিনেমাটা বারবার বিভিন্ন নতুন উপলব্ধির মধ্য দিয়ে অবজার্ভ করতে হবে, এবং এটা নিয়ে অনেক রিসার্চ করার মতো অনেক বিষয় আছে। এবং ওই বিষয়গুলো নিয়ে যখন আপনি রিসার্চ করবেন অনেক বিষয় জানবেন। এখানে বিভিন্ন আর্টিস্টদের যে ফর্ম আসছে, এখানে গডের যে বিষয়গুলো আসছে, একটা গডের না, এই যে বিষয়গুলো আসছে প্রত্যেকটা জিনিস নিয়ে আপনি যদি অ্যাটলিস্ট শুধু গুগলও করে দিয়ে যায় তাকে, আপনার ভালো লাগবে, অনেক জিনিস জানতে পারবেন। আর আহ, ওনার ফ্রেমিং আসলে জেলাস হওয়ার মতো, ট্রুলি বলতেছি। মানে ছোটবেলায় আমারও ইচ্ছা ছিল যে আমি ফারহান আখতারের দিলজাতায় দেখে, আমি তো সেভারাল টাইম বলছি দিলজাতায় দেখে আমার খুব ইচ্ছে হয়েছিল, বা রাকেশ ওম প্রকাশ মেহরা রং দে বসন্তে যে দেখে আমার খুব ইচ্ছে হয়েছিল যে আমি এটা যদি পারতাম। বাট পকেটের অবস্থা, এইসব জিনিস নিয়ে এটার জন্য এখানেও বসতে পারি না ঠিকঠাক। তো বাট আমার কাছে কোথাও গিয়ে মনে হয়েছে যে এই লোকটারে দেখে আমার নতুন করে একটা ইয়ে হয়েছে, আমার হাওয়া দেখে এই লেভেলের হয় নাই, তারও ইয়ে হয়েছে, বাট এইটা দেখে মনে হয় যে এরকম একটা মুভি করে মরে গেলেও ভালো। মানে এটা নেই। বাট আমি উনার ক্ষেত্রে চাই যে উনি অনেক দীর্ঘজীবী হোক। এই লোকটা, সুমন ভাই লোকটা অনেক দীর্ঘজীবী হোক। উনি অনেকদিন বাঁচুক। তাহলে উনি যেখানেই থাকুক, উনি অনেক ভালো কিছু জিনিস প্রডিউস করতে পারবেন। এবং বাংলাদেশের কালচার, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক একদম রিচ জায়গায় অনেক এনহ্যান্স করবে। আমাদের আরো যে নাই আমি সেটা বলবো না। বাট উনার স্ট্যান্ডার্ডটা একটু ডিফারেন্ট। আমি আর অন্যদেরকে সম্মান রেখেই বলতেছি উনার স্ট্যান্ডার্ডটা একটু ডিফারেন্ট। আর উনার টিমের মধ্যে যারা আছে, আমার দুই একজনের সাথে সোশ্যাল মিডিয়াতে ভাই ব্রাদার হিসেবে ওনারা আছেন। উম, ধীমান ভাই, ওনার এডিটর অলোক ভাই, বা ওনারা আছেন দুই একজন। তো একটা জিনিস হচ্ছে যে ধীমান ভাই তো সোশ্যাল মিডিয়াতে থাকেই না, উনি এখানে রাইটার হিসেবে ছিলেন। তো ধীমান ভাই কথা যেহেতু আসছে, আমি একটা কথা বলি, ধীমান ভাই কোথায় যেন একবার একটা অ্যাওয়ার্ড পাইছে, ওনার এটা একটা জিনিস ভাইরাল হয়েছে, উনি পিছনের মধ্যে অ্যাওয়ার্ডটা নিয়ে হাঁটতেছিল। সেরা লাগছে আমার কাছে। মানে এত সিম্পলিসিটি, যেটা বলার বাইরে। আচ্ছা যাই হোক, সুমন ভাই যেটা বলতেছিলাম যে আহ, সুমন ভাই বেঁচে থাকাটা অনেক উনি অনেক দীর্ঘজীবী হোক, উনি এরকম ট্রিট দিতে থাকুক। উনি যদি বাজে কোনো ট্রিটও দেয় সেটাও মনে হয় যে একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড রাখবে। আর এই লোকটা আর চিন্তার পরিধি অনেক ব্যাপক, এবং উনি অনেক গভীরে যেতে পারে সেই জিনিসটা, যে কোনো জিনিসকে নিয়ে। আর আহ, উনি এটা ধরে রাখুক যে আমি আমার জন্য বানাবো, তাহলে আমি শিওর সেটা সেরা থেকে আরো সেরা কিছু হবে। তো সবাইকে থ্যাংক ইউ। রুড্ডা, যারা অ্যাকচুয়ালি সিনেমা প্রেমী আছে তারা দেখুন, ভালো লাগবে, এবং এটা রেশ অনেকদিন থাকবে। থ্যাংক ইউ।